জোটে জনতার শুরুটা ঠিক কীভাবে হয়েছে? সামনে নির্বাচন, তার আগে এগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে সবকিছু আলোচনা করা হবে। আসলে এই জোটগুলো জনতাকে কি দেয় সেই কথাটা বুঝবার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন সাখাওয়াত হোসেন শান্ত। আমি প্রথমে তাহসিন রিয়াজ, আমি আপনার কাছে আসি যে আমরা তো আসলে এনসিপি থেকে অনেক রকম কথাই শুনেছিলাম, এনসিপি নেতাদের এরকমটাও শুনেছিলাম বলতে যে পাকিস্তান ও ভারতপন্থী কারো রাজনীতি বাংলাদেশে হবে না। এখন যে আপনারা পজিশনটা নিলেন সেটা আসলে কিসের ভিত্তিতে নিলেন, এবং এটা থেকে আসলে জনতা, সাধারণ মানুষকে আপনারা কি দিতে পারবেন বলে মনে করেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন। দেখুন, প্রশ্নটা আমার কাছে মনে হয় যে ইতিমধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে একটি প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে আমাদের দলের আহ্বায়ক এই যেই মানে নির্বাচনী সমঝোতার কথা আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতে যে ধরনের আলোচনা চলছিল সেটার প্রাসঙ্গিকতা কি এবং সেটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা নিয়ে বিস্তারিত তিনি আজকে একটা আলোচনা করেছেন। প্রথমত তো আমরা আসলে বাইনারি পলিটিক্সটাকে আমরা আমাদের মতন করে কখনো ডিল করতে চাইনি। আমরা বারবারই বলেছি যে আমরা আসলে ওই যে ধরনের আওয়ামী ন্যারেটিভ লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান ছিল আমরা সেটাই, এবং তার পাশাপাশি ইতিহাসে যার যতটুকু দায় আছে সেগুলোকে আসলে আমরা মানে ব্যাপারটা এরকম না যে আমরা সেসব জায়গায় হচ্ছে আমরা কম্প্রোমাইজড হয়ে যেতে চাই। তবে একটা ব্যাপার আমি আপনাকে একটু মানে মানে প্রাসঙ্গিক ক্রমে যেহেতু আপনি আলোচনা করেছেন যে আসলে এই জোটটা আসলে কিভাবে সংগঠিত হয়েছে, দেখেন আমাদের প্রেক্ষাপট বিশ্লেষণে আজকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আমরা আসলে যখন সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতিকে খুব ক্লোজলি অবজার্ভ করছিলাম, স্পেশালি হাদির ইনসিডেন্টটা যখন ঘটেছে তখন আসলে আমরা আমাদের যে রাজনৈতিক মেসেজ, আমাদের কাছে যে মেসেজটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে এখনো আধিপত্যবাদ যে শক্তি বা আমি যদি বলি যে এন্টি ন্যাশনালিস্ট যে পাওয়ার, যারা বাংলাদেশকে আসলে অস্থিতিশীল করতে চায় এবং সবসময় বাংলাদেশের জিওগ্রাফিক্যালি বাংলাদেশকে হচ্ছে একটা নতজন রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের একটা অ্যাক্সেস বাংলাদেশের যে পলিটিক্স অ্যান্ড বাংলাদেশের যে টোটাল সারফেস। কাজেই আমরা কিন্তু এই জোটটাকে শুধুমাত্র, আমি বারবার জোট বলছি, আসলে রাজনৈতিক সমঝোতা, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এটাকে একটু বৃহত্তর স্কেলে একটা বড় ল্যান্ডস্কেপে আমরা আসলে দেখার চেষ্টা করেছি। আমরা বলেছি যে জোটের ইতিহাসটা কিন্তু অস্বাভাবিক না। আমি যদি আপনাকে একটু রিকল করিয়ে দিই, স্পেশালি যদি জামাত ইসলামীকে ধরেই বলি, বাংলাদেশে আসলে তাদের রাজনৈতিক জোটের ইতিহাসটাও আসলে খুবই অস্বাভাবিক কোনো ঘটনা না। আমি জানি না এনসিপির এই জোটের পর কেন এটা অনেকের কাছে অস্বাভাবিক সাউন্ড করেছে, বাট আপনি ইতিহাসের দিকে যদি তাকান, আমরা 86-তে দেখেছি, আমরা 94-96 দেখেছি, অ্যান্ড পরবর্তী সময়ে জোট সরকারের ক্ষমতা, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া, এবং তার পরবর্তী সময়ে আসলে 16 বছরের বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি বিএনপি, তাদের সাথে একেবারে জামাতের ওতপ্রোতভাবে এই আওয়ামী বিরোধী যে আন্দোলন, এবং শেষ অবধি 5 তারিখের আগ দিন পর্যন্ত কিন্তু এই জোট ভাঙার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। অ্যান্ড ইভেনচুয়ালি যখন 23-এর নির্বাচনকে কেন্দ্র করে যখন যুগপৎ আন্দোলন হলো তখনও কিন্তু জামাত ইসলামী তাদের একেবারে সঙ্গী হয়ে কিন্তু আন্দোলনগুলো করছে। কাজেই এটাকে আমরা অস্বাভাবিক চোখে দেখি। বিএনপিকে অনুসরণ করছে যে বিএনপি আমি সেই জায়গাটাতে আসি। দেখেন, এখানে প্রসঙ্গটা অনুসরণের না, প্রসঙ্গটা ইতিহাস আছে, আমরা ইতিহাসকে স্মরণ করছি। কাজেই আমাদেরকে যদি মানে প্রশ্নটাকে যদি এইভাবে করে করা হয় যে এটা এনসিপির জন্য অস্বাভাবিক কিনা, অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এবং স্পেশালি ভোটের আগে এ ধরনের জোট এটা খুবই কমন বাংলাদেশের পলিটিক্সে। আপনি ইভেনচুয়ালি স্বাধীনতার পূর্বের ইনসিডেন্টও যদি আপনি তাকান, এটা স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে তো কমন ছিলই। কাজেই দেখেন, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা নির্বাচনী বৈতরণী আসলে পার হওয়ার একটা প্রসেস, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রসেসে আমরা শুধু জামাত ইসলামীর সাথে না। কিন্তু আমি আপনার কাছ থেকে পাইনি। আমার প্রশ্নটা হচ্ছে যে জনতা কি পাবে? আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলেছেন, আপনারা এই জোটের মধ্য দিয়ে সাধারণ মানুষকে আপনারা কি দেবেন? ইতিহাসের দায়ের কথা আপনারা বলছেন, আপনারা কি ইতিহাসের দায় মুক্তির পথ করে দিলেন কিনা সেটা আমার প্রশ্ন। না, ইতিহাসের দায় মুক্তির পথ যদি আমরা করে দিয়ে থাকি তাহলে এই প্রশ্নটা আমাদের আগে বিএনপিকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তার আগে আওয়ামী লীগকে এই প্রশ্নের জবাব দিতে হবে। দেখেন, আমি খুব পরিষ্কার একটা জায়গায় আপনাকে বলি, আপনি বলেছেন তো জনগণকে আমরা আসলে কি দিব। প্রথমত তো হচ্ছে যে যখন এটাকে নির্বাচনী সমঝোতা বলছি তখন তার সাথে আমার কোনো আইডিওলজিক্যাল কানেকশন কিন্তু তৈরি হচ্ছে, তার আইডিওলজিতে জামাত ইসলামী রাজনীতিটা করবে। যেমন আমি একটা পরিষ্কার একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন জামাত ইসলামী তার 300, 200 বা 100 আসনে কোথাও নারী প্রার্থী দেয়নি,
তাই বলে কি এনসিপি নারী প্রার্থী দিবে না জামাতের সাথে? বা আপনাদের নারী প্রার্থীরা তো চলেই গেল, আপনারা প্রার্থী দিবেন কিভাবে? না, কতজন চলে গেল, মানে কতজনের চলে যাওয়াকে ধারণা করে আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ নারী নেত্রীরা কেন চলে গেলেন? না, আপনার কাছে কেন মনে হচ্ছে যে মানে নারী নেত্রীরাই চলে গেল? ব্যাপারটা এরকম না। দেখেন, দুজন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা দুজনের পদত্যাগের মানে ঘোষণা পেয়েছি। এটা আমাদের জন্য আমাদেরও হৃদয় রক্তকরণ ঘটিয়েছে। তারা আমাদের সাথে ছিলেন এবং লম্বা সময় আমরা এই আন্দোলনে একসাথে আমরা থেকেছি। কিন্তু এর বাইরেও এনসিপিতে তো অসংখ্য নারী প্রার্থী আছে এবং তারা বহল তবিয়তে আছে। তারা আমাদের সাথে, আপনি আজকে প্রেস ব্রিফিং এর দিকেই তাকান না। কাজী দেখেন ব্যাপারটাকে এখানে এভাবে করে নেওয়ার সুযোগ নেই যে নারী প্রার্থীরা সবাই চলে গেছে। ব্যাপারটা এভাবে না। আপনি যদি সংখ্যাই বলতে হয়, আপনাকে বলতে হবে দুজন নারী প্রার্থী চলে গেছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে দেখেন দেশের মানুষ কিভাবে, দেশের মানুষকে আমরা বারবার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু একেবারে ক্লিয়ার লাইনে আমাদের একটা পার্টি পজিশন আমরা বলেছি যে আধিপত্য বা শক্তি থেকে যদি আমরা দেশকে মানে আমরা যদি সেভ করতে পারি, এটাই তো দেশের জন্য সবচেয়ে বড় পাওয়া। আগামী স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের রাজনীতি এবং যে গণতান্ত্রিক পদযাত্রায় আমরা একটি হচ্ছে এনসিপির মতো তরুণদের একটি দলকে সাথে নিতে পারা, এবং যে তরুণরা নতুন বন্দোবস্তের কথা বলেছিল, নতুন রাজনীতির কথা বলেছিল, মধ্যপন্থী রাজনীতির আভাস দিয়েছিল, এবং যারা অভ্যুত্থানটি সফলভাবে স্বাধীনতাকালীন সময়ে, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত থাকা। এখন তারা যদি বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিতে পারে, তারা যদি অভ্যুত্থানের শক্তিকে সাথে নিতে পারে, এবং সেই শক্তিকে যদি তারা নির্বাচনী সমঝোতার ভেতর দিয়ে তাদের রাজনীতির পাশাপাশি দাঁড় করাতে পারে, তাহলে জামাত ইসলামীর যে রাজনৈতিক বিজয় হয় সেটি 30টি আসন কিংবা 5টি আসনে বিজয়ী হলেও কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আজকে এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। কেননা আপনি এটাকে নির্বাচনী সমঝোতা বলতে পারেন, আমার কাছে একটি রাজনৈতিক দলের নির্বাচনী সমঝোতা রাজনীতির বাইরে হতে পারে না। কাজেই রাজনৈতিক যে সমঝোতা হয় বা যে জোট হয় সেটি নৈতিকতার পরাজয় হয়। এবং আমরা অন্য জোটের ক্ষেত্রেও বলতে পারি, দেখুন অতীত আমরা টানলে অনেক কদর্যময় ঘটনা টানতে পারি। এই অলি আহমেদ কিন্তু বিএনপি থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন জামাতের সাথে বিএনপির সখ্যতা নিয়ে। সেই অলি আহমেদ কিন্তু 3 দশক পরে জামাতের জোটের সঙ্গী হয়ে নির্বাচনে যাচ্ছেন। কেন? কারণ তার দল ভালো আসন পায়নি বিএনপি থেকে, তার দলের অন্য 2জন সদস্য ছুটে গেছেন। সেরকম করে এনসিপির ব্যাপারেও আমরা শুনছি তারা বিএনপির সাথে নেগোসিয়েশনে ভালো করতে পারেনি। বিএনপি হয়তো তাদেরকে 5টি 6টি আসন অফার করেছিল। জামাতের সাথে জোটে আপনি 30টি কেন 60টি পেলেও কিন্তু আপনার যে রাজনৈতিক পরাজয়, আপনার যে নৈতিকতার পরাজয়, আপনি দেখুন এই রাজনৈতিক শক্তি এনসিপি তারা শুরু থেকেই অভ্যুত্থানটি যত সুন্দর করেছিল, অভ্যুত্থানের পর থেকে তাদের রাজনৈতিক পরিচর্যা কিন্তু ততটাই প্রশ্নবোধক হয়েছে। তারা মুখে বলেছে নতুন রাজনীতির ধারণা দিতে চায়, তারা কাজ করেছে পুরনো রাজনীতির মতো। আপনি খেয়াল করুন যে তারা যে প্রায় 150 আসনে নমিনেশন দিয়েছে, অনেক চিহ্নিত মানে কালো ব্যক্তিদেরকে তারা নমিনেশন দিয়েছে। তারা সাংগঠনিকভাবে কিছুই করতে পারেনি। দেখুন 300 আসনে যদি তারা প্রার্থী দিত, তারা যদি একটি আসনেও বিজয়ী না হতো, তাহলেও 300 আসনে তাদের সাংগঠনিক বিস্তার ঘটতো। আগামী নির্বাচনে কিংবা পরবর্তী নির্বাচনে তারা ভালো করতে পারত। তারা লম্বা রেসের ঘোড়া হতে চায়নি, তারা শর্টকাট খুঁজেছে এবং তারা এক ধরনের আত্মরক্ষার জন্য জামাত কিংবা বিএনপির জোটে ঢুকে পড়ার চেষ্টা করেছে। এবং এটি করে তারা মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন সেটি কিন্তু আমি বলতে পারি। দেখুন জুলাই অভ্যুত্থান নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা আছে, কে পেছনে ছিল, কে ডিজাইন করেছে, কারা, র্যাডিকাল, ছাত্র শিবির, জামাত ইত্যাদি ইত্যাদি।
এনসিপি নিজেই তার কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করছে যে এর পেছনে অনেক ধরনের কর্মকাণ্ড ছিল, যেটা ওই সময়ে সাধারণ মানুষ হয়তো বুঝতে পারেনি। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী এবং ধর্মভিত্তিক রাজনীতি, উগ্রবাদের রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতির ব্যাপারে সতর্ক হতে হবে। কেননা আমরা তাদের রাজনৈতিক পরিভাষা চিনি। তারা ক্ষমতায় গেলে, এমনকি শক্ত অপোজিশন হলে কি করতে পারেন এটি আমরা দেখেছি, আগামীতে আরো দেখব বলে আশঙ্কা করি। এখন এনসিপিকে দুর্ভাগ্যক্রমে ওই দলগুলোর সাথে উচ্চারণ করতে হচ্ছে খেলাফতে মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামাতে ইসলাম, যেই দলটির কাছ থেকে আমরা ৭১-এর ভূমিকার জন্য আপনার অফিসিয়ালি ক্ষমা প্রার্থনা করবে বলে ধারণা করি অথবা আশা করি। কিন্তু আপনি যদি একটি সুবিধাজনক রাজনৈতিক সময়কে বেছে নেন, যে আপনার অতীতের কর্মকাণ্ড ঢেকে ফেলে, তরুণদেরকে আত্মীকরণ করে, বীর মুক্তিযোদ্ধাকে পাশে রেখে আপনি নতুন বাংলাদেশের মানুষকে আরেকবার প্রতারণার ভেতরে নিতে চান, দেখুন, নির্বাচন এলে আমাদের নীতি নৈতিকতা কিন্তু বিসর্জন হয়ে যায়। এবং এনসিপি, জামাত, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলতে গিয়ে আমার পরিষ্কার মনে হচ্ছে যে এর চেয়েও অবক্ষয় আমি খুব কম দেখেছি, এমনকি অতীতেও। আমি আসবো আবার আপনার কাছে, স্বাগত শুনতে চাই। আমরা শুনলাম যে এই জোটের মুখপাত্র হবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এই জোটের মুখপাত্র কেন হবেন? এটা তো আসলে জামাতের আন্ডারে এই জোটটা হচ্ছে, তো নাহিদ ইসলাম এই জোট হওয়ার মধ্য দিয়ে কি আসলে জামাত ইসলামের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে মানুষের মনে, জামাত ইসলামী যে দক্ষিণপন্থী রাজনীতি করছে, ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়, সেই বিষয়টা আসলে যার কারো 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 একটা আশঙ্কা আছে, সেটা ঢাল হিসেবে ব্যবহার করার জন্য নাহিদ ইসলামকে মুখপাত্র করা হবে কিনা, আপনি কিভাবে দেখছেন? এখন পর্যন্ত আমরা দেখলাম জোটে জনতার শুরুটা ঠিক কিভাবে হয়েছে, ধীরে ধীরে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। রইল নাহিদ ইসলাম মুখপাত্র হওয়া মানে জামায়াত মনোনীত তাদেরই একজন নেতা মুখপাত্র হওয়া। কেন এই কথাটা বলছি, সেই কথায় আসছি। তার আগে দু একটা বিষয় একটু প্রেক্ষাপটটা বিশ্লেষণ করতে চাই। সাম্প্রতিককালের দুইটা স্টেটমেন্ট শুধু মনে করিয়ে দেই এনসিপির। তাদের একটা মিডিয়া স্টেটমেন্টে এই ডিসেম্বর মাসেই বলছিল জামায়াত ইসলামী পুরনো সহিংসতার রাজনীতিতে নতুন খেলোয়াড় হিসেবে ফিরে আসছে এবং এটি দেশের জন্য আশঙ্কাজনক। এটা লিখিত স্টেটমেন্ট ৮ ডিসেম্বর। আর ওনাদের নেতা নাসির পাটোয়ারি বলছিল যে জামায়াত ইসলামী ফেসবুকে স্টেটমেন্ট করেছিল জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার বিপরীতে কাজ করে এবং দেশকে বিভাজিত করার রাজনীতিতে লিপ্ত। এই যে এই মন্তব্য করার পরে এত অল্প সময়ের মতো ইউটার্ন নেয়ার মতো এইরকম নতুন বন্দোবস্ত বাংলাদেশের রাজনীতিতে অতীতে, যেই দলগুলোকে ট্র্যাডিশনাল পলিটিক্স করে বলে আমরা গালমন্দ করি, যে জামায়াত ইসলাম স্বাধীনতা বিরোধী হওয়ার পরও যা বিএনপি তাদের জোটে নিয়েছে, ৯৬-৯৫ সালে আওয়ামী লীগ তাদের সায়েন্স করেছে এবং একে অপরের বিরুদ্ধে কথা বলেছে, এটা আমরা জানি। কিন্তু এত শর্ট টার্মের মধ্যে ১ মাস ১ সপ্তাহের ব্যবধানে, ২ সপ্তাহের ব্যবধানে এমন ইউটার্নের যে রাজনৈতিক বন্দোবস্ত, এটা কারো মধ্যে আগে আমরা দেখিনি। এখন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের যে রাজনৈতিক কৌশল, তাতে আপনি দেখবেন তাদের নেতাদের ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মধ্যে, বিভিন্ন দলে গুপ্ত রাজনীতি করতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এনসিপির মধ্যে তাদের এই গুপ্ত রাজনীতি, তাদের হয়ে নতুন দল করে এনসিপি নেতৃত্ব দিবে এবং তা মাঝে মাঝে জামায়াতের বিরুদ্ধে বলে মানুষের একটু আস্থা অর্জন করবে, কিন্তু ভেতরে ভেতরে তারা জামায়াত। এইটা হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা ছিল। একটা এক্সাম্পল দিই আমি, আমাকে একটা এক্সাম্পল দিতে দেন। আমি যখন জেলে ছিলাম জুলাই গণ অভ্যুত্থানের সময়, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, এবং জামায়াতের অনেক নেতা ছিলেন, তার মধ্যে জামায়াতের সাবেক নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাদের সঙ্গে মাঝে মাঝে রুমে বা হাঁটতে চলতে কথা হতো। তিনি একদিন দুপুরে আমাকে জিজ্ঞেস করলেন আমি নাহিদের সঙ্গে আমার পরিচয় আছে কিনা। আমি না করলাম। তখন তিনি বললেন যে নাহিদ মানে তিনি বলছেন যে আমাদের গ্রুমিং করা ছেলে, আমাদের তৈরি করা ছেলে, আমাদের, এবং আমরা ওকে ডিল করি, এই কথাটা তিনি বলছেন। এবং আমি জেল থেকে আসার পরে গত বই মেলায় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা লিখেছি, সেই বইতেও কিন্তু এই কথাটা উল্লেখ করেছি, কারণ জেলে কার সঙ্গে আমার কি আলাপ হতো সেটা ওই বইতে আমি লিখেছি, এটা নতুন করে আজকে বানিয়ে বলছি না। তার মানে নাহিদ ইসলাম যে জামায়াতের লোক, তাদের গ্রুমিং করা, তাদের তৈরি,
এই কথা যখন বলছেন তখন আমরা জেলে এবং বাইরের অবস্থা খুব বেশি আমরা জানিও না যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, কিংবা এই আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে, পালিয়ে যাবে এবং নাহিদ ইসলাম নতুন দল করবেন, একদিন এদেশের আলোচিত নেতা হবেন, এটা তো তখন ওনার জানার কথা নয়। সেই অবস্থায় তিনি এই স্বীকারোক্তি দিয়েছিলেন। সুতরাং এই জামায়াত ইসলাম যেরকম গুপ্ত, সুপ্ত এবং প্রকাশ্য নানানভাবে নানান দলে নানান গ্রুপে তাদের নেতৃত্ব ঢুকিয়ে দেয়, ঠিক একইভাবে নাহিদ ইসলাম তাদের ছেলে, তাকে দিয়ে গণ অভ্যুত্থানের পরে তারা দল করিয়েছে এবং এই দলের প্রধান হয়েছে উপদেষ্টা থেকে ফেরত এসে। সুতরাং এই মুহূর্তে নাহিদ ইসলাম সহ এনসিপিতে আরও অনেক তাদের পন্থী যারা আছে, সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করেছে এইভাবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাকে নিয়েছে, এর আগে আরেকজন মুখকে নিয়েছিল, কিন্তু সেটাই জামাত লাভবান হতে পারেনি, কারণ মেজর আক্তারের পাগলামি এবং নানামুখী তার যে কথাবার্তা আচরণ, এটা এদেশে সাংঘাতিকভাবে বিতর্কিত। তাতে উল্টা জামাতের ক্ষতি হয়েছিল যে ইসলামে মেজর আক্তারের মতো লোককে নিতে হয়, আর ওইদিকে কৃষ্ণ চন্দনা কি এক ভদ্রলোক খুলনার, তাকে নিতে হয়। এইদিকে ভারতের রয়ের এজেন্ট হিসেবে অভিযুক্ত এরকম একজনকে নিতে হয়, আর এইদিকে মেজর আক্তারকে। কিন্তু এইবার একদিকে তারা এনসিপিকে নিয়েছে, আর একদিকে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি তার ফ্রাস্ট্রেশন থেকে তার দল ভেঙে যায়, তার দলের গুরুত্বপূর্ণ দুই নেতা বিএনপিতে জয়েন করে ধানের শীষ নিয়েছে, সেই রাগ থেকে ওই তিনি হয়তো ওই যে রাগ করে গ্রামে একটা কথা বলে যে ভাত মাটিতে ফেলে খায় রাগ করে, তবু প্লেটে খাবে না, সেই রকম অবস্থা। উনি ওই রাগ থেকে এটা করে থাকতে পারেন। এতে জামাত লাভবান হয়েছে একদিক থেকে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, রাজাকার, আলবদর, আল শামস এবং গণহত্যা নানাবিধ যে অভিযোগ, সেইখানে তারা এখন বলতে পারবে যে এত বছর পরে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারও যুক্ত হচ্ছে। আর একটা দিক থেকে এনসিপি যাওয়ায় এই একটা যে গণ অভ্যুত্থানের সম্মুখভাগে থাকা তরুণদের দল, যেটা জুলাইয়ের সৃষ্টি, সেই দলও তাদের সঙ্গে জোটে আছে। এ দেয়া জামাত লাভবান হবে বা হতে চেষ্টা করবে, কিন্তু চূড়ান্ত অলি আহমেদ, মুক্তিযুদ্ধ এবং তরুণদের দল এনসিপি, কারণ এনসিপির এই জোটে যাওয়ার মাধ্যমে তাদের একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো। তাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা সম্ভাবনা জাগিয়েছিল এবং একটা নতুন ধরনের বন্দোবস্ত, নতুন রাজনীতি উপহার দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছিল। অন্তত সেই প্রতিশ্রুতির জায়গাটাও তাদের আর থাকলো না। আজকে তাদের বলতে হচ্ছে যে জামায়াত বিএনপির সঙ্গে জোট করেছিল, আওয়ামী লীগের সঙ্গে করেছিল। তার মানে হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য ট্রেডিশনাল যেই দলগুলো বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি অভিযোগ নিয়ে চলছিল, এনসিপি তার থেকে বেটার কিছু তো হতেই পারে নাই, বরং অঙ্কুরেই তারা নিজেরা আত্মহত্যা করলো। ওকে, আমার একটি প্রশ্ন আছে। আপনি যেটা বললেন যে আপনাকে সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের যেটা বলেছিলেন যে নাহিদ ইসলাম আমাদের লোক, আমরা গ্রুমিং করেছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের তাদের লোক হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন দল করে থাকা, আবার সেই দলটা এনসিপি যখন হলো, এনসিপি থেকে বের হয়ে আরেকটি অংশ গেল, এবং তখন আমরা এটা শুনেছিলাম যে অংশটা বের হয়ে বাংলাদেশ করছে, তাদের ভেতরে একরকম দ্বন্দ্ব হচ্ছিল, তারা বেশি শিবির ঘেঁষা এরকমটা, বা প্রাক শিবির যারা ছিলেন, শিবির নেতা ছিলেন, তারা বের হয়ে গেলেন। সো এই যে ডিফারেন্ট অনেকগুলো অর্গানাইজেশন এখানে সংগঠন করছে যারা আসলে নিজেদেরই লোক, কিন্তু তারপরও অন্য সংগঠনগুলো করছে, এটার কি প্রয়োজনীয়তা? এখানে কি আপনার কাছে মনে হয় যে তার কি সেই চিন্তাবিদ মুসলিম স্কলার ফাতুল্লাহ গুলেনের একটা মডেল কি আপনি দেখতে পান সেখানে? জামাত কি এরকম মডেল ফলো করছে? যদি তাই করে থাকে তাহলে সেখানে কি বিএনপি তাদের কৌশলের কাছে হেরে যাচ্ছে কিনা? সাক্ষাৎ হচ্ছেন সায়ন্তন, আপনার মন্তব্য ছোট করে শুনুন। সময় বলবে হেরে যাবে কিনা, কারণ সামনে ইলেকশনের জন্য পারবো যে জামায়াতের কৌশলে কতখানি লাভবান হয়েছে। জামায়াত এই কৌশল আজকে নতুন করেনি, তারা আগেও এই কৌশল করেছিল। বিএনপির মধ্যেও তাদের পন্থী, আমরা এতদিন বলতাম বিএনপিতে জামায়াত পন্থী নেতা, কিন্তু না কতজন কোন জায়গায় নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে সেটা এখন বিএনপিকেও ভাবতে হবে নতুন করে, যে তাদের দলের মধ্যে এরকম আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিবাদের মধ্যে যে দল ঢুকে থাকতে পারে, তো এনসিপির মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিতে পারে। সেখানে বিএনপি তো তাদের মোটামুটি কাছাকাছি জাতীয়তাবাদী বিশ্বাসী এবং বাংলাদেশপন্থী, গণঅভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিবাদ বিরোধী অনেক দিক থেকে জামাতের সঙ্গে বিএনপির ঐক্য আছে। শুধু মুক্তিযুদ্ধ এবং ধর্মভিত্তিক রাজনীতি এই দুইটি ইস্যু ছাড়া
আরো অনেক, আর বাকি অনেক উপাদান, অনেক কিছু কিন্তু জামায়াত আর বিএনপির একটা ঐক্য আছে, কাছাকাছি অবস্থান আছে, সেই অবস্থায় বিএনপির মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এখন এটা বিএনপি জামাতের এই কৌশলের কাছে ফেল করলো কিনা এটাই নির্বাচনে জনরায় বলে দিবে। তবে জামায়াত ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে যে ইসলামে কিন্তু কেবলমাত্র যুদ্ধের সময় এইভাবে গুপ্তভাবে রাজনীতি করা বা আন্দোলন করা বা অন্যের মধ্যে থাকাটা জায়েজ আছে, এর বাইরে ইসলামও কিন্তু এইভাবে এটাকে মুনাফিকি বলে, এইভাবে গুপ্তভাবে থাকা সমর্থন করে না। সুতরাং তারা কোন পলিসি মেনটেন করে আগের বামপন্থী চরমপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর মতো সেই আদল নিচ্ছে, এতে তারা লাভবান হবে নাকি দেশের মানুষ তাদের মুনাফেক মনে করে বা এইভাবে অতি চালাক মনে করে প্রত্যাখ্যান করবে, সেটা জনরায়ে বোঝা যাবে। আমি ঠিক আছে, আমি আপনার কাছে আসবো। আমি আমাদের এখানে এনসিপির যে নেতা আছেন তাহসিন রিয়াজ, তাহসিনের কাছে একটু শুনতে চাই যে তাহসিন, আমরা তো দেখলাম যে অনেকে যারা নির্বাচন করার কথা ছিল, আপনারা অনেকগুলো জায়গায় মনোনয়ন সংগ্রহ করেছিলেন, সংগ্রহের ডাক দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনারা মাত্র 30 জনের জন্য সিট সমঝোতা করলেন এবং বাকিদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, এরকমটা আমরা জানি। এবং শেষ এমন একটি সময়ে এসে এই সিদ্ধান্তটা আপনারা নিলেন যে যখন আসলে স্বতন্ত্র ইলেকশন করার জন্য যতটুকু সুযোগ দরকার, যতটুকু সময় দরকার, সেই সময়টাও তাদের হাতে আর নেই। আপনারা কি এটা আসলে আপনাদের সাথে যারা সহযোদ্ধা ছিলেন, যারা আসলে অন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে সেই দীর্ঘ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি কে সময় দিয়েছে, তার আগে নাগরিক কমিটিকে সময় দিয়েছে, তাদের সাথে আপনারা বিট্রে করলেন কিনা? এই বিট্রে করার কারণটা এসে বোঝা যায় কিছু ঘটনা কেন এত আলোচনায় এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে জনতার ভাবনাগুলো কিভাবে বদলেছে সেটা এখানে উঠে এসেছে। থিং ইজ দেখেন, না, 3 ভার্সেস 1 বলার কোনো কিছু নাই রিয়াজ। আপনি যদি বলতে চান আপনি সময় পাবেন, ঠিক আছে? একটু সময় দিবেন আমাকে অনুগ্রহ করে। আমি তো এখন যেমনটা আমরা শুনলাম যে জামাত ইসলামেরই যদি গ্রুম করা হয়ে থাকে নাহিদ ইসলামের দল, তাহলে তো নাহিদ ইসলামকেও আমি রাখলাম, আবার ইনভাইট করলাম। এখন ধরেন নাহিদ ইসলামের সাথে আবার একই রকম চিন্তা যদি ধারণ করে বাংলাদেশ, সেখান থেকেও আমি একজনকে রাখলাম, তাহলে তো আসলে খুব একটা লাভজনক হবে না, একই চিন্তায় আমরা পাবো। সেই রেসপন্সটা আপনি একটু আমার কাছ থেকে নেন। প্রথমত দেখেন, এটা সায়ন্ত ভাইয়ের নিজস্ব কথা এবং তিনি যেটাকে রেফারেন্স করেছেন, তাহের ভাইকে রেফারেন্স করেছেন, এটা তাহের ভাইয়ের সাথে তার ব্যক্তিগত আলাপ। এটা সত্যতা উদ্ঘাটন করার ক্যাপাসিটি আমার আপনার নাই। আর তাহের ভাই সত্য বললো না তাহের ভাই মিথ্যা বললো, এটাও কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? সায়ন্ত ভাই এটা কি বুকে হাত দিয়ে বলতে পারে যে তাহের ভাইকে আমি সত্যবাদী হিসাবে জানি, তিনি যেটা বলছেন সত্য বলছেন? সত্য না মিথ্যা আমার কাছে মনে হয়েছে এটা কমপ্লিটলি ফ্যালাসি। কাজে এটার উত্তর আমি দিচ্ছি না। নাহিদ ইসলাম জামাত ইসলামী লোক, এই যে ন্যারেটিভটা, এটা খুবই নিকৃষ্টতম একটা পজিশন। কারণ একটা লোক যে কিনা আজকের দিনের আগ পর্যন্ত, দ্যাট মিনস জোটের আগ পর্যন্ত জামাত ইসলামীর লোক ছিল না, আজকে জোটের ঘোষণা হওয়ার পর তিনি জামাত ইসলামীর লোক হয়ে গেলেন। এই ধরনের ফ্যালাসি, এই রাজনীতিটা আমরা নতুন না, এই রাজনীতিটা আমরা দেখেছি আগেও। এবং এভাবে করে এই যে ধরেন ফ্রেমিং করার রাজনীতিটা কিন্তু অনেকের পতন নিয়ে আসছে। কাজেই আমরা সেই পতনটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। সেকেন্ড প্রশ্ন আমি আপনাকে বলি, যেমনটা আপনি বলছিলেন যে জামাত ইসলামী শরিয়া আইন চায়। দেখেন, আমি জামাত ইসলামীকে ছোট্ট একটা নোট দিয়ে রাখি তাহসিন রিয়াজ, আপনি যে ফ্রেমিং এর কথাটা বলছেন, আমরা অনেক সময় এটা শুনি ফ্রেমিং এর কথাটা, সেই ফ্রেমিং এর ক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করছেন, সেই আত্ম উপলব্ধি আপনাদের আছে কিনা? আত্ম উপলব্ধির কিছু নাই তো, উই আর নট ডুইং রং এনিথিং। এটা তো আপনাদের মানে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা যারা করছে তাকে আসলে বোঝানো দরকার বা তাদেরকে আসলে এই আর্গুমেন্টটা দাঁড় করানো দরকার যে ইন হুইচ পয়েন্ট আমার রাজনৈতিক পজিশনটা ভুল হচ্ছে। ঠিক আছে, আমি একটু উত্তরটা দিয়ে যাই। যেমন দেখেন, আপনি ফ্রেম করে দিলেন, আমি ফ্রেম ধরে ধরে বলি আর কি। হ্যাঁ, আপনি বললেন যে জামাত ইসলামী শরিয়া আইন চায়। আমি তো কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্টে এখন পর্যন্ত ওই ভুইফোর 2-4টা, আমি বারবার একটা ব্যাপার বলি, অ্যাজ আই এম রিপ্রেজেন্টেটিং এনসিপি হেয়ার, আমি কিন্তু জামাতকে ডিফেন্ড করছি না, আমার জামাতকে ডিফেন্ড করার কোনো কাজও নাই, আমার কোনো দায়ও পড়ে নাই। বাট দি থিং ইজ, আপনি যখন জামাত ইসলামী, যেহেতু এটা একটা জোটের প্রক্রিয়া আমরা এখন আছি, আপনি এই পুরো জোটের উপর যেহেতু একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন যে তারা ইসলামী শরিয়া আইন চায়, আপনি কি আমাকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট জামাত ইসলামীর পক্ষ থেকে দেখাইতে পারবেন যে তারা শরিয়া আইন চাইছে? আপনি আমাদের এই প্রোগ্রামে জামাতের নেতারা বলেছে ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়। আমি এটা বলতাম, আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতাম, দেখেন, একটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, আপনি বুঝেন, মানে আপনি নিজেও, আপনি সাংবাদিকতার মানুষ, আমি আসলে আপনার থেকে অনেক ছোট, আমার নতুন করে এটা বোঝানোর কিছু নাই। একটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, পার্টি পজিশন, আর আরেকটা হচ্ছে টকশোর আলাপ। টকশোতে তো অনেক ধরনের আলাপ হয়,
টকশোতে অনেক ধরনের মানুষ অনেক ধরনের কথা বলে, তাদের ওই স্টেটমেন্টটাকে পার্টি যখন ওন করে, আপু আমি একটু শেষ I করি। completely disagree. I completely disagree. আপনি আমাকে with this, ডিসএগ্রি করতে পারেন, কোনো আপনার যে সমস্যা নেই। স্টেটমেন্টটা বললেন এটাতে আমি ডিসএগ্রি করছি, You কারণ have আমরা all the- এটা you প্রত্যাশা have- করি না যে রাজনৈতিক দলের নেতারা পলিটিক্যাল ডিসকাশনে এসে আপনি যা বলবে দেখেন, সেটা দুজন কথা বলেছে, আপনি অফিশিয়াল তাদের পজিশন মাঝখানে না। আপনি আমরা দুজনের দ্বিচারিতা কথার দেখতে মাঝখানে চাই ঢুকেন না। নাই। যদি হয়ে থাকে সেটা অনেক দুজন কাঙ্ক্ষিত। কথা বলেছে, আপনি দুজনের কারো কথার মাঝখানে ঢুকেন নাই। আপনি আমাকে প্রত্যেকটা কথা শেষ করার আগে আপনি আমার কথা মানে আপনি interfere বলবেন, করছেন। কিন্তু আমাকে আপনি একটু- এটা বলতে পারেন না what যে I অফিশিয়াল want, স্টেটমেন্ট আপনি এবং আমাকে একটু টকশোতে যে সুযোগ সে করে কেউ দেন। কথা বলছে সেটা What I আলাদা। want, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু স্টেটমেন্টটা কমপ্লিট করি। হ্যাঁ বলেন, হ্যাঁ, বলেন, আমি দেখেন, কমপ্লিটলি প্রথমত হচ্ছে আপনাকে যে- সময় দিচ্ছি হ্যাঁ, উইদাউট thank you. ইন্টারাপশন। আপনি Thing বলেন। is, দেখেন, থিং ইজ আমরা এই ধরনের টকশোতে অনেক ধরনের ন্যারেটিভ, অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের পার্টি স্ট্র্যাটেজি ডিফারেন্ট ওয়েতে আসে। পার্টি কতটুকু ওন করে সেটা তাদের অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায়। এটা আমার নতুন করে বোঝানোর কিছু নাই, যারা রাজনীতির সাথে যুক্ত তারা এটা খুব ভালো করে জানে। এবার আমি আপনাকে একটু অন্য প্রসঙ্গে যাই, আমি জাস্ট ওয়ান বাই ওয়ান যাই। যেমন দেখেন, আজকে এই শোতে সায়ন্ত ভাই, আশরাফ কায়সার ভাই দুজনই বললেন যে এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। দেখেন, আমরা একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে এগুচ্ছি, এবং এই রাজনৈতিক সমঝোতা কেন ইতিহাস টানে মানুষ? ইতিহাসটা তো এক্সাম্পল হিসাবে আসে, তাই না? মানে ইতিহাসটা তো অযথা মানে অযাচিতভাবে কেউ টানে না। কাজে দেখেন, রাজনৈতিক মৃত্যু যদি আপনি এনসিপির রাজনৈতিক মৃত্যু যদি এই জোটের মাধ্যমে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আপনি খুব আর্লি কমেন্ট করে ফেলছেন। আপনার একটু দেখা দরকার আমাদের আইডিওলজিক্যাল এক্সচেঞ্জটা কি হয়, আমরা আমাদের পার্টি পজিশন কতটা সক্রিয় জায়গায় রাখতে পারি না, সেটা আসলে আমার কাছে মনে হয় আজকে জোটের ঘোষণাটা এসছে, এর পূর্বে এই ধরনের স্টেটমেন্ট ডেভেলপ করে ফেলা ইটস টু আর্লি টু সে। আমার কাছে মনে হয় একটু সময় এই ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন। এবং আপনি দেখেন যে এই যে ধরেন আজকের একদিনের রাতারাতির ব্যবধানে জামাত ইসলামীর পুরো পাল্টা অবস্থান আমরা একটা অবস্থানে দেখতে পাই। যেমন সায়ন্ত ভাই, উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করে, আমি জানি না উনি গুপ্ত কিনা, উনি কখনো বিএনপির পরিচয় দেয় না, কিন্তু বিএনপিকে রিপ্রেজেন্ট করে অলওয়েজ। এখন দেখেন, আমি একটা ব্যাপার বলি, বাংলাদেশে বেগম খালেদা জিয়া, আমাদের একেবারে এই জিনিসগুলো আমরা নিজেরা উইটনেস করেছি। বেগম খালেদা জিয়া জামাতের বড় বড় নেতাদের ছবি দিয়ে বড় বড় সমাবেশে তিনি এই ছবিগুলো দেখিয়ে বলেছেন যে এরা কেউ রাজাকার না, এদেরকে শুধুমাত্র দলীয় একটা স্বার্থে, বাংলাদেশের রাজনীতি বিভাজনের স্বার্থে তাদেরকে রাজাকার বলে। এখন আপনি আমাকে বলেন, তাহলে বিএনপির স্টেটমেন্ট কোনটা? খালেদা জিয়া যেটা বলেছে সেটা বিএনপির স্টেটমেন্ট, নাকি এখন যে ধরনের ভুইপন নেতারা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে তাদেরটা আসলে অফিসিয়াল স্টেটমেন্ট? আমি কোনো পজিশন নিচ্ছি না, কিন্তু আই এম নট শেয়ারিং মাই পজিশন। আমি জাস্ট ইলাস্ট্রেট করতেছি। আমি তো শেষ করিনি, একটু বলতে চাই আপনি, আমি শেষ করি। আপনি যদি আমার সাথে ডিবেট করেন আপা, তাহলে আমার মনে হয় তো বাকি দর্শকরা আছে, তারা আমার সাথে ডিবেট করে। আমি শেষ করি। দেখেন, সেকেন্ড আমি একটু বলতে চাই, আমরা একটা করে যাই। আপনি অফিসিয়াল স্টেটমেন্ট এবং টকশোতে যারা কথা বলে সেটার মধ্যে আপনি বলছেন যে এক না, সেটা ফারাক আছে। এটা সেই জায়গাতে আমি একটু আমি প্রশ্ন নতুন কোনো করতে কথা চাই বলি নাই। আপনাদের, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন, টকশোতেও যে আপনারা বললেন, সেটা কি আপনাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল, নাকি Obviously টকশোতে official অনেক কথা statement ছিল। বলতে হয় বলে রাজনৈতিক আপনারা বন্দোবস্তের সাথে আপনি কি কি নাহিদ পয়েন্টে ইসলাম যে conflict বললেন দেখেছেন? যে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, সেটা কি আসলে জাস্ট বলার জন্য বলা ছিল, নাকি অফিসিয়াল স্টেটমেন্ট ছিল? দেখেন, আমি একটা যদি জিনিস এটা বলি। হয়েই থাকে, দেখেন, আপনি বলছেন যদি এটা হয়েই থাকে যে অফিসিয়াল স্টেটমেন্ট এবং টকশোর কথা আলাদা, সেটাকে আমি বলবো দ্বিচারিতা। এই দ্বিচারিতাকে তো আপনার বরং ডিসকারেজ করা উচিত। আমি আপনি সেই discourage করছি, দ্বিচারিতাকে আমি এখনো সমর্থন করছেন discourage এবং করছি। বলছেন শোনেন, এটাই বাস্তবতা। আমি ডিসকারেজ করছি, পয়েন্ট আমি বলি। দেখেন, প্রথমত আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, দেয়ার ইজ নো ডাউট। পলিটিক্যাল রেটরিকে কিছু জায়গা হয়তো আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আমরা একটা কথা বারবার বলছি, কারো ইতিহাসের দায় তো আমরা নিচ্ছি না। যদি আমরা ইতিহাসের দায় নিয়ে থাকি, তাহলে আপনি কি আমাকে সামনে বসায় শান্ত ভাইকে এই প্রশ্ন করবেন যে তাদের ইতিহাসের দায় আছে কিনা? আপনি কি শান্ত ভাইকে এই প্রশ্ন করবেন, বা পুরো বিএনপির এন্টায়ার পজিশনকে এই প্রশ্ন করেছেন কখনো যে তাদের ইতিহাসের দায় আছে কিনা? তাহলে দেখেন, তাহলে দেখেন না, না তাহসিন অনেকবার করেছে, এবং বিএনপি এটার জন্য ক্ষমা চাইবে কিনা সেই প্রশ্নও করেছে, কিন্তু আজকে তো নতুন করে সেই প্রশ্নগুলো আসছে না। আজকের ইস্যু হচ্ছে যেহেতু আপনারা একটা জোট করলেন সেই প্রসঙ্গে কথা বলা। না, আমরা তো আমাদের পজিশন ক্লিয়ার করেছি, তো খুবই নিট অ্যান্ড ক্লিয়ার। আমরা কোনো আদর্শিক জোট করছি না। আমরা ভোটের মাঠে ভোটের বোঝাপড়া নিয়ে আমরা কিছু আলোচনা করেছি এবং আমরা একসাথে আগাচ্ছি। এখানে কারো আদর্শিক যে ভিউ, ওই ভিউটা তো আমরা কোথাও এক্সচেঞ্জ করছি না। এখন আপনি যদি এই ন্যারেটিভ ডেভেলপ করে আমার উপর চাপাই দিতে চান যে আমি জামাত ইসলামীর আদর্শিক লড়াই আমি লড়বো, আমরা সেই লড়াইটা কিন্তু লড়ছি না কোথাও। সেই লড়াই লড়ার জন্য সেই লড়াই লড়ার জন্য আমরা কিন্তু এই দায়িত্বও নেই নাই। আমরা বুঝতে চাই আসলে কি হয়। আমি আশরাফ কায়সার, আমি আপনার কাছে আসি। দেখেন, আপনি আমাকে কোনো কথাই বলতে দেন নাই, পুরো কথাই আপনি কথা বলে গেছেন। শেষ করেন, there are so many arguments, আমাকে একটু শেষ করতে দেন। যেমন দেখেন, আশরাফ কায়সার ভাইরা আজকে যেটা বললেন যে অনেক মানে বিরাট রকম একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে,
দেখেন আমার সমস্যা নাই, আপনারা বলতে পারেন ক্রিটিক থাকবে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে এতদিন অ্যাবসেন্ট ছিল সেটা হচ্ছে ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আপনি কি লক্ষ্য করেছেন কিছুদিন আগে, আপনিও বলেন না ইনফ্যাক্ট, দেখেন আপনি কি কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের উদ্ভাবক যারা, তারা বাংলাদেশের বিভিন্ন দল বিলুপ্ত করে তাদের তাদের রাজনীতি নির্মাণের জন্য বিভিন্ন ধরনের আসন সমঝোতা করেছে। এটা যে কি ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত এবং এটা যে কি ধরনের একটা মানে চিপ পলিটিক্স, এটা নিয়ে আমরা তো কোনো ধরনের আলোচনা করিনি। কাজে দেখেন প্রবলেমটা ওইখানে না, প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে যে রাজনীতির মেরুকরণ হয়েছে, এই মেরুকরণটা অনেকে মেনে নিতে পারছে না, এই মেরুকরণটা অনেকে মেনে নিতে পারবে না। দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। আমাদের পার্টি পজিশনের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার বারবার বলেছি, কি মেরুকরণ হয়েছে যেটা মেনে নেওয়া যাবে না, একটু খুলে বলেন তো, যে বাংলাদেশের মানুষের জন্য এমন কি মেরুকরণ হয়েছে যেটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকার এই মুহূর্তে আপনারা এমন কি নিয়ে এসেছেন? আমরা তো আপনার মুখ থেকে শুনেছি, আপনাদের এনসিপির মুখ থেকে শুনেছি অনেক নতুন প্রস্তাবনার কথা, কিন্তু এমন কি মেরুকরণ হলো? সিদ্ধান্ত তখন হয়তো স্বাভাবিক মনে হয়নি, কিন্তু সময়ের ব্যবধানে সেগুলোর প্রভাব স্পষ্ট হয়েছে। আবার কিছু প্রশ্ন আজও খোলা রয়ে গেছে, যেগুলো উত্তর ভবিষ্যতে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনাগুলো শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের চিন্তা আর বিশ্বাসের জায়গায়। তাই বিষয়গুলো বুঝতে হলে আবেগ নয়, সময় আর বাস্তবতার আলোকে সেগুলো দেখা জরুরি। কিন্তু আপনি কিন্তু একটা ইউনিভার্সাল কোশ্চেন করেছেন, ইটস নট মানে অন মি, অন এনসিপি। আপনি যদি মেরুকরণের কথাই জিজ্ঞেস করে থাকেন, আপনি পুরো পলিটিক্যাল সার্ভিসের দিকে তাকান। বাংলাদেশে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছিল। 10 মিনিট থাকতে পারবো, আমার আরেকটা প্রোগ্রাম আছে। বাংলাদেশে পলিটিক্যাল ভ্যাকিউম আমি তৈরি আসবো হয়েছিল। তাহসিন, আমি আপনার কাছে আসবো, আমি একটু আশার কাছে। এনসিপি একটা নতুন দল, তাকে সারা দেশে প্রার্থী দিতে হবে এবং সেই প্রার্থীরা দলের কথা বলবেন, এভাবে একটি রাজনৈতিক দল দাঁড়ায় বলে আমরা ধারণা করি। আপনি বাকি সবাইকে বাদ দিয়ে 30 জন মানুষকে জামাতের অথবা খেলাফত অথবা ইসলামী শাসনতন্ত্রের সাথে জোট করে ফেললেন, সমঝোতা করে ফেললেন, এটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি রাজনৈতিক ভুল। এখন দেখুন, সমালোচনা মুখে বলা হয়, সমালোচনা শুনতে চাই, কিন্তু সমালোচনা শুনলে যেভাবে রিয়াকশন হয় ওইটা আমাদের পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দেয়। দেখুন, আমি বলি, বিএনপির সাথে যারা দল বিলুপ্ত করে যোগদান করেছে সেই দিনও আমি সমালোচনা করেছি। আমি বলেছি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে অন্য দলকে সুযোগ দেওয়া যে তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে এমপি ক্যান্ডিডেট হওয়া ভালো লক্ষণ না। দেখুন, এনসিপি তো আমাদেরকে বলেছিল তারা নতুন রাজনীতির কথা বলবে, নতুন বন্দোবস্তের কথা বলবে, তারা পুরনো পথে হাঁটবে না, কিন্তু তাদের কাজে আমরা প্রমাণ পাচ্ছি না। এখন আপনি নিজেই বলেছেন এনসিপি যখন গঠিত হয় শিবিরের একদল আপ করেছে, তারও আগে দেখা গেছে শিবিরের বেশ কয়েকজন ক্যান্ডিডেট তারা জাতীয় নাগরিক কমিটিতেই ছিল না। কিন্তু আজকে এসে যদি আপনি শোনেন যে নাহিদও জামাতের লোক অথবা তারা জামাতের সমঝোতা, এগুলো মানুষের মনে, আপনি শুরুতে যে আলোচনাটা করেছিলেন জনগণ কি পেল, এখানে জনগণের কোনো অবস্থানই নাই, এখানে জনগণকে নিয়ে কেউ ভাবছেই না। এখানে দলগুলো তাদের নির্বাচনী সমঝোতা অথবা জোট করে ক্ষমতায় যাওয়া অথবা স্ট্রং অপোজিশন হওয়া এবং নিজেদেরকে এক ধরনের রক্ষাকবচ হিসাবে দেখার জন্য রাজনীতিটি করছে। দেখুন, এই রাজনীতির ভবিষ্যৎ কিন্তু খুব লম্বা হয় না। আপনি যখন মাঠের রাজনীতি করেন, আপনি যখন জনগণের রাজনীতি করেন, তখন আপনার কিন্তু সাংগঠনিক শক্তিমত্তা কম হতে পারে, কিন্তু আপনার রাজনৈতিক আদর্শ আপনাকে অনেকভাবে উজ্জীবিত করবে, জনগণকে করবে। এখন আমি যদি জামাতের সাথে সমঝোতা করে নির্বাচনে চলে যাই অথবা দক্ষিণপন্থী দলগুলোকে সহমর্মী দল হিসেবে বিবেচনা করি অথবা কিছুদিন বিএনপির সাথে আলোচনা করি সিট নেগোসিয়েশনের জন্য, সুবিধা না পেয়ে জামাতের কাছে যাই, এটা দেউলিয়া রাজনীতির পরিচয়। এই কথা শুনলে তাদের যতই রিয়াকশন হোক, এই কথা আমি বলবো। এবং যেই রাজনীতি দিয়ে অভ্যুত্থানের শক্তিরা শক্তিশালী হতে পারত, নির্বাচনকে চ্যালেঞ্জ করতে পারত এবং আগামীতে অপোজিশনে থাকতে পারত, এমনকি সরকার গঠন করতে পারত কোনো একদিন, সেই প্রত্যাশা মানুষের ছিল, সেই প্রত্যাশা আমাদেরও ছিল, আমরা সেটা হতে দেখলাম না। ফিরে আসছে, আমি যদি পুরো প্রক্রিয়াটা নিয়ে একটু ছোট করে আপনাদেরকে বলি, দেখেন আমরা কমপ্লিটলি একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। আমাদের নির্বাহী বৈঠকে এই পুরো প্রেক্ষাপট নিয়ে আমরা ডিসকাস করেছি, পুরো প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক সদস্য, ওই নির্বাহী মানে কমিটির সর্বোচ্চ সংখ্যক সদস্য এই ব্যাপারটাকে এন্ডোর্স করেছে, এই ব্যাপারটার সাথে থেকেছে এবং আমাদের এই পুরো প্রক্রিয়াকে সামনে এগোনোর জন্য আহ্বায়ক এবং সদস্য সচিবকে এম্পাওয়ার করেছে এবং তাদেরকে
মানে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত মেক করার জন্য তাদেরকে হচ্ছে সর্বোচ্চ রাইটটা দেওয়া হয়েছে। কাজেই দেখেন, মানে আমার কাছে মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সিদ্ধান্তটা মেক করেছি, সেই সিদ্ধান্তে দেখেন খুবই পরিষ্কার আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার, রাজনীতিতে সঠিক হওয়া ভুল হওয়া এটা কোনো অস্বাভাবিক কিছু না। আপনি যেরকম আজকে ধরে নেই একটা হাইপোথিসিস ডেভেলপ করে আপনি বলে দিচ্ছেন যে এটা বিলীন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এখন এই হাইপোথিসিস ধরে আমরাও তো বলতে পারি বিলীন হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা এই আর্গুমেন্টটা দাঁড় করাইতে পারি যে এনসিপি এবং জামাত যেহেতু কোনো ধরনের আপনার এই অ্যানেক্সেশন বা এই এলাই এটা কখনো আদর্শিক কোনো ভিউ এক্সচেঞ্জ করবে না, যে যার স্বকীয় রাজনীতি নিয়ে যে যার ন্যারেটিভ নিয়ে মাঠে থাকবে, কাজে তার সাথে আমার তো কোনো আদর্শিক ভিউ এক্সচেঞ্জ হচ্ছে না। তাহসিন, আমি কি আপনাকে একটু এই জায়গায় একটুখানি প্রশ্ন করে রাখতে পারি কিনা? আপনি বলছেন আদর্শের কোনো জায়গায় আপনাদের মিল নেই, কিন্তু জামাতের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়নে আপনারা সহায়ক ভূমিকা পালন করছেন। কিভাবে সহায়ক ভূমিকা পালন করছি বলেন? করতে পারেন না, কিভাবে সহায়ক ভূমিকা পালন করছি আমরা একটু বলেন আমাকে। তাহলে আপনি মনে করছেন যে আপনাদের জোটে, এই যে জামাতের জোটে আপনারা যে যুক্ত হলেন তাতে জামাতের লস হয়েছে, কোনো লাভ হয়নি? না, আমি জামাতের ভোট কমবে, বাড়বে না, একটা জোট যখন হয়, দেখেন একটা জোট যখন হয় ঐতিহাসিকভাবে আপনি যতগুলো জোট দেখছেন, আপনার কাছে কি মনে হয় যেটা উইন উইন পজিশন ছাড়া হয়েছে? মানে আপনি আমাকে একটু উত্তর দিয়ে যান, কখনো কি মনে হয়েছে যে উইন উইন ছাড়া হয়েছে? 18 সালের ইলেকশনে আপনি জামাত ধরে 2006-07 আলোচনা বাদ দেন, 18 সালের ইলেকশনে ধানের শীষ জামাতকে তুলে দেওয়া হয়নি? আজকে যে আমিরে জামাত তিনি 15 আসন থেকে ধানের শীষ নিয়ে প্রার্থিতা নিয়ে নির্বাচন করে নাই, এটা কি খালেদা জিয়ার ভুল ছিল? আমি একটু ওয়ান বাই ওয়ান আসি। জি, সেই জায়গাতেই আসতে চাই, সেখানে বিএনপির জোট ছিল, সেটা সিদ্ধান্ত মেকিং এ বিএনপি সিদ্ধান্ত নিতে পারত। আপনি এখানে কিভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় আছেন কিনা? আপনি তো নিজেই বললেন এই জোটের নাকি, মুখপাত্র হচ্ছে নাহিদ ইসলাম। মানে আপনার আর্গুমেন্টেই তো আপনি বললেন এটা নাহিদ মুখপাত্র হচ্ছে। আপনার কথাটা স্পষ্ট না, আপনি কি রিপিট করবেন? আপনি একটু আগে প্রশ্ন করলেন না শায়ন্ত ভাইকে যে এই জোটের মুখপাত্র হচ্ছে নাহিদ ইসলাম, তাহলে নাহিদ ইসলাম তো এখানে সিদ্ধান্ত নেওয়ার বড় স্টেক আছে। নাহিদ ইসলাম, কিন্তু আপনাদের তো মেজরিটি না, আপনাদের 30টা আসন মাত্র দেয়া হচ্ছে। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে তো গণতান্ত্রিকভাবে আপনাদের ডিসিশন মেকিং এ খুবই উইক। ডাজন্ট ম্যাটার। দেখেন আমি একটা জিনিস বলি, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই দৃষ্টিভঙ্গিতে বা যেই স্কেলে বা যেই ল্যান্ডস্কেপে এই জোটটাকে আমরা দেখার চেষ্টা করছি, আমরা বারবার বলছি যে এটা একটা নির্বাচনী জোট। আমরা আমাদের মতন করে রাজনীতি করব, আমরা আমাদের মতন করে ম্যান পাওয়ার দিব, আমাদের যেসব জায়গায় বেটার পজিশন আছে আমরা সেসব জায়গায় আমাদের প্রার্থিতা নমিনেট করব, আমরা সেখান থেকে জিতে আসার পর আমাদের রাজনীতিটা কি হবে সেটা আমরা নির্মাণ করব। এটা তো আমরা নির্মাণ করব। মানে এখানে অ্যাডভান্টেজটা কোথায় হবে? আমি তো লাস্ট লাইনটা বলি, এই লাইনটা আমাকে একটু বলতে হবে। আমি লাস্ট লাইনটা বলি। স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে তাসিন যে কথাটা বলছে যে আদর্শের জোট না নির্বাচনী জোট, কিন্তু আমার যুক্তি ছিল যে এখানে জামাতে যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়নে আসলে সহায়ক ভূমিকা পালন করবে এনসিপি। আপনিও সেটা মনে করেন কিনা সে একটি বিষয়। আরেকটি হচ্ছে যে দলটি, যে জোটটি যেখানে আমরা ইসলামী আন্দোলন আছে, জামাত ইসলামী শুধু না, খেলাফত মজলিস আছে, সে দলে আপনি জানেন যে তারা নারীদেরকে রাজনীতিতে সামনের সারিতে, আমরা যদিও জামাত ইসলামের কথা আমরা শুনি যে জামাতের অনেক নারী কর্মী আছে, কিন্তু সামনের সারিতে আমরা খুব কম মানুষ পাই। আমি নিজেই আমাদের প্রোগ্রামের জন্য অনেক বছর খোঁজার পরে আমি একজন ব্যক্তিকে পেয়েছি, যাকে আমন্ত্রণ জানানো গেছে, পেয়েছি তাকে আমি। এর বাইরে কিন্তু আমরা নীতি নির্ধারণের জায়গায়, তিনিও নীতি নির্ধারণে নাই, এখনো পর্যন্ত নীতি নির্ধারণের জায়গায় কোনো নারীকে দেখি না। আপনার কি মনে হয় যে সেই কারণেই আসলে জামাতের সাথে জোট করার জন্যই কি এই যে এনসিপি থেকে যারা নারী নেত্রী চলে গেলেন সেটা একটা অন্যতম কারণ কিনা? আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এনসিপি নারী নেতৃত্বের মধ্যেই প্রথমে আমরা রিয়াকশনটি দেখতে পেলাম, এবং তারা কেউ পদত্যাগ করলেন, কেউ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন, এবং কেউ বললেন এনসিপি ভুল পথে যাচ্ছে। দেখুন, নির্বাচনী সমঝোতা বা জোট নিয়ে অনেক কথা বলা যায় যে আমরা আদর্শিক হচ্ছে না, এটি সমঝোতা। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, 30টি আসনের বাইরে 270টি আসনে এনসিপি কে জামাতের পক্ষে প্রচারণা করতে হবে, এবং দ্যাট ইজ দ্য কন্ডিশন। কারণ হচ্ছে যে জায়গাগুলোতে এনসিপির পক্ষে জামাত নামবে, অন্য জায়গাগুলোতে জামাতের পক্ষে এনসিপি নামবে, তাহলে কি দাঁড়ালো? তার রাজনীতির পক্ষে আপনি কাজ করবেন না? কাজে এইটি যত সহজে রাজনীতিবিদরা বলেন, দেখুন নির্বাচন এলে সবচেয়ে প্রথম ধরাশায়ী হয় নীতি নৈতিকতা এবং আদর্শ। এই বাংলাদেশেও এবার তাই ঘটছে, এবং এনসিপি জামাত ইসলামী শাসনতন্ত্রের ক্ষেত্রে সেটা আরো বেশি চোখে পড়ছে।
কেননা আমরা ভেবেছিলাম তৃতীয় একটি শক্তি বাজারে থাকবে এবং যাদের উপর আস্থা রাখা যাবে মধ্যপন্থী দল হিসাবে। সেই জায়গাটি এনসিপি তার করাতে পারল না, এবং জামাতের যে নারীদের ব্যাপারে অবস্থান অথবা প্রগতির বিপক্ষে অবস্থান, এনসিপিকে দুর্ভাগ্যক্রমে সেই জায়গায় আমাদেরকে দেখতে হবে আগামী নির্বাচনটির জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আশরাফ স্যার আপনাকে। শাকওয়াত হোসেন সায়ন্ত, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম যে দু একজনের কথা আমি উল্লেখ করেছি যারা কিনা আসলে নিজের দল ছেড়ে বিএনপিতে আসলেন, সেখানে কি আসলে আসন সমঝোতা করে সেই দলগুলোকে সহযোগিতা করা যেত কিনা, সে একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। একটি দেখলাম যে গণ অধিকার পরিষদের একজন তার দলেই আছেন, আরেকজন বিএনপিতে যুক্ত হলেন, তো দুজনের ক্ষেত্রে দুই রকম দেখলাম, এটাও ঠিক কেন হলো? শাকওয়াত হোসেন সায়ন্ত, আপনার মন্তব্য শুনতে চাই। আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে খুব সংক্ষেপে আমি তাহসিনের দু একটা বিষয় একটু অ্যাড্রেস করি। সেটা হচ্ছে যে নাহিদকে নিয়ে আমি একটা তথ্য আমার দেবার পরে বলছে নাহিদকে নিয়ে নতুন করে ফ্রেমিং করার প্রশ্ন। আমি নাহিদকে নিয়ে নতুন করে ফ্রেমিং করি নেই। জামাত ইসলামী লোক বলা তো বিরাট ফ্রেমিং। এখন থেকে এখন থেকে 1 বছর আগে গত বইমেলায় প্রকাশিত আমার বইতে এই কথাটা আমি লিখেছি। দ্বিতীয় হলো আমি এটা কি নাহিদের কোনো মন্তব্য নিছেন? আমার কথাটা বলতে দেন, বলি। নাহিদের কোনো মন্তব্য নিছেন কিনা? আপনাকে বলতে দিবে যখন তখন দিবে। আপনি নাহিদের মন্তব্য না নিয়ে নাহিদের উপর একটা বিষয় চাপা দিলে তো এটা আচ্ছা, আমি প্যানেল থেকে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা একটু আরো 5 আমি মিনিট ধৈর্য ধরে আছি। আসেন আপনার কাছে আসবো, আমরা শেষ করতে দিই। ডক্টর শাকওয়াত হোসেন সায়ন্তের কথা শেষ করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে বইতে লিখেছি এবং একাধিক টক শোতে আমি বলেছি। এটা আমি গোপনে বলিনি, ফলে কোনো তরফ থেকে কোনো প্রোটেস্ট বা রিয়াকশন বা কোনো কিছু দেয়নি, কি অস্বীকার করেনি। 1 2 হইলো যদি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সত্য বলে না থাকেন এটা তার দায়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি উনি এটা বলেছেন। দ্বিতীয় কথা হলো গিয়া এইখানে তাহসিন একটু আমি গুপ্ত কিনা, আমি বিএনপিকে ডিফেন্ড করি, তার পক্ষে কথা বলি, আমি গুপ্ত কিনা সে একটা পার্সোনাল অ্যাটাকে গেছে। আমি আজকে তো তারা আসছে ফ্যাসিবাদের পুরো কালটায় সব টেলিভিশনে যেখানে প্রশ্ন আসছে আমি বর্ণ লুকাইতে পছন্দ করি না, স্পষ্ট করে বলেছি আমি বিএনপির কোনো পদ ধারণ করি না, কোনো লেভেলের কোনো পদে আমি নাই, কিন্তু আমি বিএনপিকে ভালোবাসি এবং বিএনপির পক্ষে অবস্থান নিয়ে কথা বলি। সুতরাং এখানে গুপ্ত বা সুপ্তর ব্যাপার না। তৃতীয় হচ্ছে গিয়ে আমরা এই যে ক্রিটিসিজম অ্যাবসেন্ট ছিল ফ্যাসিবাদের কালে, এটাও সত্য না। ক্রিটিসিজম আমরা করেছি, এখনকার থেকে কোনো অংশে একটু কম কঠোর ভাষায় করি নাই, তবে ঝুঁকি নিয়ে করেছি। ফ্যাসিবাদের ক্রিটিসিজম করবার জন্য আমাদের অনেকে জেলে গেছে, গুম হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ক্রিটিসিজম বন্ধ করিনি। তৃতীয় যেটা বলি, জামায়াত ইসলাম যে লাভবান হয়েছে কিভাবে, একটা এক্সাম্পল দেই, বলে রাখছি, লিখে রাখেন। এনসিপি রাজনৈতিক মৃত্যু হয়েছে, সম্ভাবনার মৃত্যু হয়েছে, এটা সত্য, এটা বাস্তবতা। কারণ এনসিপি একটা বড় গাছের নিচে আশ্রয় নিতে গেছে, ওই বড় গাছ এদের খেয়ে ফেলবে, বলে রাখলাম। এরা বিএনপির সঙ্গে জোটে গেল, যেহেতু জামায়াত ইসলামের যে ধর্মভিত্তিক যেই রাজনীতি, এনসিপির রাজনীতি ওই রাজনীতি না, বিএনপি রাজনীতি আলাদা। আবারও রিকোয়েস্ট করছি একটু ভদ্রতা নিয়ে ধৈর্য ধরেন, আবার অনুরোধ করছি একটু ভদ্রতা নিয়ে ধৈর্য ধরেন। আমি ভদ্রতা নিয়ে আপনাকে টাইম দিবে তো, আমি ভদ্রতা নিয়ে আপনি ইতিমধ্যে 2বার ইন্টারাপ্ট করেছেন, আপনার বোঝা উচিত আমরা বহু বছর ধরে এভাবে কথা বলে আসছি, একটু ধৈর্য ধরেন, লেম এক্সকিউজ না। তারপরে হচ্ছে গিয়ে যে আমাদের লাভ কি হয়েছে, এতদিন ধরে খালেদা জিয়া যে ছবি তুলে ধরে বলেছেন এরা রাজাকার না, কিংবা জামাতের পক্ষে যা যা ডিফেন্ড আছে, বিএনপি জামাতকে সমালোচনা করলে জামাতের পক্ষ থেকে যে কথাগুলো বলা হতো সেই কথাগুলো আজকে এনসিপির নেতার মুখে আমরা শুনছি। জামাতের হয়ে তারা আমাদের অভিযোগের ডিফেন্ড করছেন, জামাতকে ডিফেন্ড করছেন। সুতরাং এইটা জামাতের একটা রাজনৈতিক বিজয়। সুতরাং জামাতের যত ধর্মভিত্তিক রাজনীতির যত দায়, তাদের 71-এর পজিশনের যেই দায়, আপনি এটাও নিশ্চিত থাকেন এই এনসিপি সেই দায়টা কাঁধে নিয়েই তাদের সঙ্গে মিলেছে। যেটা আশরাফ কায়সার স্যার ভাই বলছিলেন যে 270 আসনে জামাতের প্রার্থীর পক্ষে বা তাদের জোটের প্রার্থীর পক্ষে এই এনসিপিকে কাজ করতে হবে। কাজ করতে হলে সেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, সেখানে মুক্তিযুদ্ধে গণহত্যার প্রশ্ন আসবে, সেখানে এই ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্ন আসবে, সেখানে জামায়াতকে দাঁড়িপাল্লায় ভেস্তে যাওয়ার জন্য টিকিট বিক্রির প্রশ্ন আসবে, এবং এই এনসিপির নেতারা যে তার পক্ষ নেবে
দেবে তার স্পষ্ট এক্সাম্পল আজকে দেখতে পাচ্ছি আমরা এনসিপির নেতার মুখে, এই যে জামাতকে ডিফেন্ড করে। এবং আপনি আরেকটা প্রমাণ পাবেন, আপনার এই প্রোগ্রামের কমেন্ট বক্সে গিয়ে দেখেন যে তার পক্ষে আজকে জামাত শিবিরের যে বাহিনী তারা অবস্থান নিয়েছে, তাতে গিয়ে দেখবেন এরা একে অপরের হয়ে গেছে একদিনের মধ্যে। সুতরাং এনসিপি কে আর আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। এবার আমি সংক্ষেপে আসি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে বিএনপি ওই সুযোগ দিতে পারতো কিনা, বিএনপি ওই সুযোগ দিয়েছিল, কিন্তু যে নেতারা নির্বাচন করবেন, এই নির্বাচন কমিশন থেকে এবার যে নতুন যে আরপিও সংশোধন করে জোটের মার্কা নেওয়া যাবে না, দলের মার্কা নিতে হবে, এই এইটা যখন পাশ করলো, তারপর থেকে ছোট দলগুলো একটা সংকটে পড়ে গেছে। কারণ তারা তাদের মার্কাকে আগে ওইভাবে পরিচিত করানোর সময় পায়নি বা আগে করায়নি। আগে তারা ধরেই নিয়েছিল যে জোটের মার্কায় করবে, ফলে নতুন করে তারা তাদের মার্কা নিয়ে ইলেকশন করার কনফিডেন্স পাচ্ছেন না। এই কনফিডেন্স যারা পাচ্ছেন না, তারা যদি উইলিংলি এ দলে এসে এ দলের মার্কায় ভোট করতে চান, তাহলে বিএনপি যেহেতু নীতিগতভাবে তারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে ছিল, সে কারণে তাদেরকে ওইখানে নমিনেশন ছেড়ে দিবে, সমঝোতা এটা। কিন্তু তারা ধানের শীষ মার্কা ছাড়া নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা এই সন্দেহ তো যদি তাদের মধ্যে তৈরি হয়, এবং তারা যদি বিএনপি দেশে ধানের শীষ নিতে চান, তাহলে বিএনপি কি করবে? সুতরাং এটা না হলে ভালো হতো, কিন্তু নির্বাচনে জেতার প্রশ্নে ধানের শীষ ছাড়া ওই সিটটা হারাতে হতে পারে, বিএনপিও তো তার বা তার জোটের লাভ চাইবে, আর ওই নেতারাও চাইছেন। এর দায়টা মূলত নির্বাচন কমিশনের। তারা হুট করে এইভাবে এই দলের মার্কাই করতে হবে, এই বাধ্যবাধকতা এত অল্প সময় দেওয়াটা ঠিক হয়নি। এতে করে গণতন্ত্র বিকশিত হওয়ার পথ বন্ধ হয়েছে, বহুদিনের গণতন্ত্রকে তারা পথরুদ্ধ করেছে অনেকখানি। শেষ করে দেবো তাহসিন রিয়াজ, আমি আপনার কাছে আসি। এই যে আমরা যেটা ডক্টর সায়ন্ত বললেন যে জামাত শিবিরের সমর্থকরা বা কর্মীরা এই যে গালিগালাজ করেন, আপনি জানেন এটা আপনাদের যে আপনাদের দলের যে নেত্রীরা চলে গেলেন আপনাদের দল থেকে, তারাও এই কথাটা বলেছেন। সেই জায়গায় আপনারা তো এখন জামাতের সাথে জোট করছেন, আপনারা কি বলবেন অন্তত আপনাদের দলের যারা ছিলেন, যারা চলে গেলেন, তাদেরকে যেন গালিগালাজ না করে, এই কথাটা কি আপনারা বলবেন কিনা? না, এটা তো আমরা সবসময় বলবো। এটা কেন বলবো না আমাকে বলেন? এটা তো একটা নৈতিক পজিশন। এটা না নিতে পারলে আমার কাছে মনে হয় যে আমি নৈতিকতার সাথে হেরে যাব। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়েছি। আমি জাস্ট কিছু আর্গুমেন্টের কথা বলি। যেমন দেখেন, সায়ন্ত ভাই খুব টেকনিক্যালি সায়ন্ত ভাইয়ের কথা বলেন, তা ইভেনচুয়ালি আমি নিজে ওনার বিগ ফ্যান, আই হ্যাভ বিন সিইং হিম ফর লং। বাট কেসটা কি দেখেন, নাহিদ ইসলামের নিয়ে তিনি একটা হাইপারবোল্ড ক্লেম, স্যার ইউনো হাইপারবোল্ড ক্লেম কি? যখন আপনি কোনো ধরনের হাইপারবোল্ড ক্লেম করেন, ইট শুড হ্যাভ সাম এভিডেন্স। এবং আপনি যখন এমন কোনো ক্লেম করেন যেটা কোনো ব্যক্তির ব্যাপারে, তাহলে আপনাকে প্যারালালি ওই ব্যক্তির স্টেটমেন্ট সেখানে রাখতে হয়। আনফর্চুনেটলি আপনি ওই ব্যক্তির স্টেটমেন্ট রাখেন নাই। উনি আফসোস করেছেন বা উনি আক্ষেপ করেছেন যে এই কথাটা উনি বারবার বলেছেন, এবং এটার নাকি কেউ আর ডিবাং করে নাই। ডিবাং করবে কিভাবে ভাই? আপনি এরকম বেফাস কথাবার্তা বললে তো কেউ ডিবাং করবে না, আনফর্চুনেটলি এসে। সেকেন্ড পয়েন্ট আমি আপনাকে বলি, দেখেন খুবই অস্বাভাবিক কথা। ধরেন জেসিকা আপা, আপনি বললেন আকাশে সূর্য উঠছে, আমিও বললাম আকাশে সূর্য উঠছে। এখন আমি কি নারী হয়ে গেলাম, আপনি কি পুরুষ হয়ে গেলেন? এটা কিভাবে হয়? আনফর্চুনেটটা দেখেন খেয়াল করে। বেগম খালেদা জিয়া ছবি দেখায় বলছেন যে এরা যুদ্ধাপরাধী কেউ না। আমি বেগম খালেদা জিয়ার ইস্যুটাকে কোট করলাম, বিএনপির কথাটা বললাম। উনি এই জায়গাটাতে কিন্তু দাঁড়ায় নাই। এই জায়গাটাতে না দাঁড়ায় তিনি বলছেন যে জামাত ইসলামীর স্টেটমেন্টটা আমি বলেছি। আমি জামাত ইসলামীর স্টেটমেন্ট বলছি না, আমি বেগম খালেদা জিয়ার স্টেটমেন্টটাকে কোট করেছি। কাজেই আপনার যদি কোনো ধরনের ব্লেম দিতে হয়, তাহলে আপসহীন নেত্রী যিনি এই বাংলাদেশের ইতিহাসের সাক্ষী, আপনি তাকে ব্লেম দিতে হবে। আপনি তাকে ব্লেম দেন, প্যারালালি আমাকে ব্লেম দেন। আমি জামাত ইসলামীর কোনো ধরনের স্টেটমেন্ট কোট করছি না। অসংখ্য ভিডিওতে, ইভেনচুয়ালি আপনি তারেক রহমানের ভিডিও আপনি সার্চ করে দেখেন, তিনি বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশে তিনি এই ধরনের কথা বলেছেন। অল দি এভিডেন্স আর দেয়ার, গো অ্যান্ড সার্চ। কাজে দেখেন এই ধরনের ফ্যালাসি, এই ফ্যালাসিগুলো আনফর্চুনেটলি মানুষজন এখন বুঝে। আরেকটা ব্যাপার বলি, এই যে দায়ে কাঁধে নেওয়া, আপনি কত ইতিহাস বলে দিলেন না, গণহত্যার দায় আছে, ৭১-এর দায় আছে, এই দায় আছে, সেই দায় আছে। আরে ভাই, এত দায় যদি আপনাদের নিত তো আপনি টকশোতে বসার কোনো সুযোগ ছিল না। আপনি জামাত ইসলামীর সাথে ১৬ বছর, আর যদি আগের ৫ বছর যোগ দেই, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমি জানি না যোগই মানে রেজাল্ট দিদির মধ্যে মাথায় আসতেছে না, কত বছর ধরে আপনি সংসার করছেন। শুধু সংসার না, আপনি মন্ত্রী বানাইছেন, আপনি এমপি বানাইছেন, এবং আপনি অনবরতভাবে জামাতকে ডিফেন্ড করে গেছেন। কই আপনাদের তো এখন আর লজ্জা লাগে না জামাতের এগেইনস্টে পজিশন নিতে? দেখেন, আমরা বারবার বলছি, আমরা কোনো ধরনের আমাদের কোনো পার্টির নেতা কিন্তু দাঁড়ায় বলে নাই যে এরা রাজাকার না। আমাদের বলার দরকারও পড়তেছে না, কারণ আমরা বিএনপির মতন ঐজত্য জামাত ইসলামের সাথে করি নাই। কাজেই দেখেন,
নিজের স্টেটমেন্ট দেখেন, নিজের গায়ের দিকে একবার তাকান। আপনার গায়ে যে কাদা লেগে আছে ভাই, ওই কাদাটা উঠান। আর আপনার কাছে মনে হয় যদি ওই কাদা জাস্টিফাইড, তাহলে আমার কাদা কেন জাস্টিফাইড হবে না ভাই? আমি জানি না এটা মেটাফিজিক্যালি, আমি জানি না যে এটা তার আন্ডারস্ট্যান্ড করতেছি কিনা। whereas আমরা এই জিনিসটাকে এভাবে করে ডিলই করি নাই। রাজনৈতিকভাবে আমরা যেই পজিশনটা নিয়েছি, আমরা জামাত ইসলামী না, আমরা ওইখানে আরো 8টা দল আছে। আমরা কিন্তু আপনি দেখবেন আজকে নাহিদ ইসলামের স্টেটমেন্ট, আমরা সেখানে বলেছি যে 8 দলের সাথে এনসিপির একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছে। কাজে আপনি যদি শুধু জামাত ইসলামী আমার কাঁধের উপর উঠান, সেটা কিন্তু আসলে ঠিক হবে না। আর দ্বিতীয় কথা, বড় দল এখানে ইসলামী জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন এখানে আচ্ছা, তো এখন আমি আপনাকে বলি, তাহলে কি ইসলামী আন্দোলন স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে গেল? ইসলামী আন্দোলন স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে গেল না। কাজে দেখেন, আমার একটাই ছোট আর্গুমেন্ট, আপনি যখন কোনো হাইপারবোল ক্লেম দেন, এই হাইপারবোল ক্লেমের ক্ষেত্রে আপনি আপনার পায়ের নিচে দিকে তাকান যে আপনার পায়ের নিচে মাটি আছে কিনা। যদি মাটি থাকে ভাই আমারে প্রশ্ন করেন, আদারওয়াইজ আমারে প্রশ্ন না করলেই বরং আমি খুশি হব। থ্যাংক ইউ। ওকে ওকে তাসিন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আমাদের একদমই সময় নেই। আমি একটি কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা 8টি দলের কথা বলেছেন, কিন্তু 8 দলের মধ্যে অন্য অনেকগুলো দল আছে, যে ছোট ছোট দল, অপেক্ষাকৃত বড় দল হচ্ছে ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে এবং জামাত ইসলামী আছে। তো এই দলগুলো যে রাজনীতি, সেই রাজনীতির সাথে আপনারা আসলে অ্যালাইন কিনা? আপনি বলছেন আদর্শের জায়গায় আপনারা এক নয়, আদর্শের ভিত্তিতে এই জোট হয় নাই। তারপর আমি অ্যালাইন হলে তো আমি নারী প্রার্থী তুলে নিতাম। এখানে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যে তাদের যে আদর্শ, সেটা যখন তারা বাস্তবায়ন করতে চাইবে, তাদের যে পরিকল্পনা সেটা যখন বাস্তবায়ন করতে চাইবে, তখন আসলে আপনারা কি করবেন? সেটাকে সমর্থন দেওয়া ছাড়া তো সেটা সময় বলে দিবে, সময় বলে প্রশ্নটা আছে। আমি কি উত্তর দিব? আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি দেখেন, প্রথমত তো আমাদের পার্টি পজিশন খুব ক্লিয়ার ভাই। আমরা একটা সেন্ট্রিস্ট রাজনীতি করতে আসছি, আমরা বাংলাদেশি পন্থার রাজনীতি করতে আসছি। বাংলাদেশে সকল মানুষের দেশ এটা, এবং সকল মানুষের পক্ষে আমাদের অবস্থান থাকবে। কারো যদি রাজনৈতিক আদর্শ ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের ব্যাপারে হয়ে থাকে, আমাদের পলিটিক্যাল পার্টি পজিশন, আমাদের এই ধরনের কোনো পলিটিক্যাল পার্টি পজিশন নাই। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বাংলাদেশের সকল দলকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এবং এই যে বিএনপি, আজকে দেখেন প্রেক্ষাপটটা কি, বিএনপি, যাক আমি এই আলোচনায় যাবো না, এটা অনেক লম্বা হবে, বাট সহজ উত্তরটা হচ্ছে যে আমরা যদি সত্যি করতে তাদের আদর্শের সাথে আমরা যদি অ্যালাইন করতাম, তাদের কোনো নারী প্রার্থী নাই, আমার তো নারী প্রার্থী আছে ভাই। আমি তো নারী প্রার্থী তুলে নিচ্ছি না, আমি নারী প্রার্থী সংসদে পাঠাবো। এবং আমরা যখন দেখবো, আমি যখন দেখবো আমার পার্টি পজিশনের সাথে আপনাদের যে ডিসিশন মেকিং প্রসেস, সেখানে যখন জোটে সকলে মিলে বসবেন, তখন কি আপনাদের কোনো নারী প্রার্থী সেখানে থাকতে পারবে? কারণ আমি তো জানি যে ইসলামী আন্দোলনের যারা নেতা, তারা কোনো নারীর সাথে বসেন না যদি সেইভাবে নিকাব করা না থাকে। না, দেখেন, মানে খুবই আমার কাছে মনে হয় যে কেন থাকবে না, আমাকে বলেন। না থাকার তো কোনো কারণ আমি দেখতেছি না, অবশ্যই থাকবে। কারণ এখানে এই জোটের মধ্যে এমন নেতা আছেন যিনি আসলে বা যারা আসলে নিকাব করা ছাড়া কোনো নারীদের সাথে বসে বৈঠক করেন। আমি তো দেখি জামাতের আমি অসংখ্য আপনার মানে ওমেন অ্যাম্বাসেডরদের সাথে মিটিং করতেছে। আমি তো আপনাকে বলছি যে জামাতের আমিরের কথা বলছি না, আমি বলছি এই জোটে এরকম নেতারা আছেন। কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন নাই, কোনো ধরনের ডিসকমফোর্ট নাই, আমি আপনাকে কনফার্ম করছি, এই ধরনের কোনো ডিসকমফোর্ট নাই। আমি আপনাকে কনফার্ম করছি তাসিন, আমি আপনাকে কনফার্ম করছি যে এই জোটে এরকম নেতা আছেন যারা নিকাব করা ছাড়া কোনো নারীর সাথে বসেন। আমার তো সেটার সাথে আর্গুমেন্ট নাই। আমরা ভবিষ্যতে সে যখন আমার সাথে জোটে আসছে, আমার নারী নেত্রীর সাথে তার বসতে হবে। ইটস ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমি ভবিষ্যতে এই বিষয়ে নিয়ে আমরা সুযোগ থাকলে ডিটেইলে আলাপ করব। শেষ করে দিতে হবে 30 সেকেন্ডসে। ডক্টর শাখাত হোসেন সায়ন্ত, যদি আপনি কিছু অ্যাড করতে চান। না, অ্যাড করার বিশেষ কিছু নাই। তাসসিন রিয়াজের মতে বিএনপি জামাতের সঙ্গে 15-16 বছর, আরও 6 বছর, 22 বছর, আরও অলিখিত কত বছর সংসার করেছে, এবং ফাইনালি জোট ভেঙেছে এরকম ঘোষণাও বিএনপি নাকি দেয়নি। সো বিএনপি অনেকদিন সংসার করেছে, বিএনপি এখনও তালাকও দেয়নি। সেই সংসারে নতুন করে এনসিপি ঢুকেছে, তাদের সংসার সুখের হোক, জামাতের সঙ্গে তাদের দাম্পত্য জীবন ভালো কাটুক, এই প্রত্যাশায় দোয়া থাকলো। শেষ করে দিচ্ছি ডক্টর শান্তি এবং তাসিন রিয়াজ দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল।